নোবেল নোটের অনন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড, যা কিনা তোমাদের এসএসসি টপিকগুলো যতগুলো টপিক রয়েছে তার মধ্যে এই টপিকটি হচ্ছে সবচেয়ে ইজি। এর জন্য বলবো ইজি টপিক, যেহেতু ইজি মনে হয় তবুও হয়তোবা কিছু ঘোর পেঁয়াজ থাকতে পারে, সেটার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। আজকে ডে ওয়ান অর্থাৎ স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের ডে ওয়ান প্রথম ডে। এছাড়া এর আগে আমি আলোচনা করেছিলাম তোমাদের রাইট ফ্রম ভার্ব নিয়ে। যারা তোমরা সেই ক্লাস 4টি করনি, সেই 4টি ক্লাস অবশ্যই করবা। কেননা যদি ওই 4টি ক্লাস তুমি করো তাহলে ইনশাআল্লাহ রাইট ফ্রম ভার্বের উপর যত সমস্যা যত কনফিউশন তোমার রয়েছে সকল কনফিউশন কেটে যাবে, এবং পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষায় তুমি 100-তে 100 অ্যান্সার করতে পারবে, অর্থাৎ রাইট ফ্রম ভার্বের ফুল মার্ক তুমি পেতে পারো। আশা করি সেই ক্লাসটি তোমরা সকলে করবে। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়, স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডের। এখানে আমরা আলোচনা করব 16টি রুলস নিয়ে। কেননা বিগত বছরগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে এই 16টি রুলসের বাইরে আর কোনো প্রশ্ন হয় না। যদিও অনেকে বলে 5টি 7টি 10টি রুলস করলে হয়ে যায়, তবে আমি এখানে 16টি রুলস নিয়ে আলোচনা করব। এই কারণে যদি বাইসেস যদি তোমার একটি রুলস ব্যতিক্রম হয়ে যায়, তখন ওই নাম্বারটি তুমি কোথা থেকে পাবা? হয়তো তুমি 7টি রুলস শিখে গেলে, হ্যাঁ ভালো কথা। 7টি রুলস থেকে প্রশ্ন আসতে পারে, আমিও মানি। যদি না আসে তখন কি করবা? তখন তো তোমাকে অবশ্যই পরীক্ষার হলে ফাঁকা খাতা জমা দিয়ে আসতে হবে। আর আমি এটা কখনোই আশা করি না যে আমার স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে সে অ্যান্সার করতে পারবে না। আমি সব শিখাবো যেন সে সব জানে। কেননা এসএসসিতে অনেক সময়ের মধ্যে যে 16টি রুলস কি মুখস্থ করা খুবই কঠিন? কখনোই কঠিন হতে পারে না। এর পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে দেখবে যে দিনে হয়তো বা কয়েকটি চ্যাপ্টার একদিনে পড়তে হবে। তখন তুমি কট খেয়ে যাবা। তাহলে চলো আলোচনা করি যে স্পেশাল ইউজার ফ্রেজ ওয়ার্ড পরীক্ষায় আসে কত নম্বর দাগে? 2 নম্বর প্রশ্নে আসে। এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এসএসসিতে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে হাতে গোনা কয়েকটি নিয়ম থেকে। অর্থাৎ প্রতি বছর প্রশ্ন হয় হাতে গোনা কয়েকটি নিয়ম থেকে। সো সেই কয়েকটি নিয়ম যদি আমরা অবলম্বন করি তাহলে তো আমরা আনসার করতে পারবো। তাই বিস্তারিত আলোচনা না করে নিচে দেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং শর্টকাট অবলম্বন করলেই তোমার জন্য যথেষ্ট হবে। দেখো, বিগত বছরে যেহেতু হাতে কোনো কয়েকটি রুলস থেকে পরীক্ষায় আসে, সেহেতু সেগুলোই জাস্ট কয়েকটি, অর্থাৎ আমি বললাম 16টি রুলস রয়েছে। এর বাইরে কোশ্চেন কখনো হবে না। এই 16টি রুলস যদি শুধু তুমি জানো, তাহলে আ যে ভোট-ব্যাচ থেকে প্রশ্ন করে না কেন কোশ্চেন করতাম, ইনশাআল্লাহ তুমি আনসার করতে পারবে। চলো আলোচনায় প্রবেশ করি। আমাদের ১ম নাম্বার যে রুলসটি রয়েছে সেটা হচ্ছে ওয়াজ বন। এবং আমি তোমাদেরকে এই ক্লাসগুলো শেষ করাতে 16টি রুলস শেষ করেই কিন্তু তোমাদের কোশ্চেন সলভ করাবো আমি। কোশ্চেন রুল কিভাবে হয় ডিটেইলসে পড়াবো, এবং আমার পড়ানো কত নম্বর রুলস থেকে সেই কোশ্চেনটা এসেছে সেটাও জানাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখান থেকে, অর্থাৎ রুলস 1 থেকে আমরা শুরু করতেছি। লক্ষ্য করুন যে বি বন্ড তোমাদের গ্যাপে দেওয়া থাকবে, কি থাকবে? বি বন্ড অথবা ওয়াজ বন্ড দেওয়া থাকতে পারে। সো বি বন্ড বা ওয়াজ বন্ড তোমাদের গ্যাপ গ্যাপ তো থাকবে, এরকম জাস্ট গ্যাপ থাকবে, উপরে ছকে দেওয়া থাকবে যে বি বন্ড। সো এই গ্যাপ দেওয়া থাকলে তুমি কি বসাবে? তার আগে দেখে নেই যে বি বন্ড অর্থ জন্মগ্রহণ করা। জাস্ট এটুকু জানলেই হয়ে যাবে। যদি একটু বিস্তারিত জানতে চাও এই অংশটুকু তুমি পড়ে নিতে পারো। জাস্ট এই অংশ তুমি কি করতে পারো তখন পড়ে নিতে পারো। শুধু এটুকু জানলেই হবে যে বিবর্ণ অর্থ কি? জন্মগ্রহণ করা। সো এখন তুমি শর্টকাটটি লক্ষ্য করো। জাস্ট এই শর্টকাটটি লক্ষ্য করলে অ্যান্সার করতে পারবে। দেখো যে এখানে ওয়াজবন বা বিবর্ণ এর পরে থাকবে তোমাদের ইয়ার থাকবে, প্লেস থাকবে এবং ডেট থাকবে। ইয়ার, প্লেস এবং ডেট থাকবে, থাকলে তুমি ওয়াজবনকে ব্যবহার করবে। ইয়ার, প্লেস এবং ডেট থাকলে কি করবে তুমি? ওয়াজ বনকে ব্যবহার করবে। এখন দেখো আমরা কোশ্চেনটি
লক্ষ্য করি যে মাই ফাদার ড্যাশ ইন আর্জেন্টিনা, যে আমার বাবা আর্জেন্টিনায় কি করেছে, জন্মগ্রহণ করেছে। এখানে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা ব্যবহার করব যে ওয়াজ বর্ন কে। কি ব্যবহার করব, ওয়াজ বর্ন কে আমরা ব্যবহার করব, বিকজ এরপরে কি রয়েছে, প্লেস রয়েছে, অর্থাৎ একটি জায়গার নাম রয়েছে। জায়গার নাম থাকার কারণে এখানে আমরা কি ব্যবহার করব, প্লেস কে অর্থাৎ ওয়াজ বর্ন কে ব্যবহার করব। আশা করি আমি বুঝাতে পেরেছি। কি, দেখো যে মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, মাই কাজিন ড্যাশ, এরপরে একটি গ্যাপ থাকবে এবং এই গ্যাপটি তোমাকে পূরণ করতে হবে। এরপরে দেখো ইন আর্জেন্টিনা থাকতে পারে, ইন বাংলাদেশ, ইন নেপাল, ইন থাইল্যান্ড থাকতে পারে, যে প্লেস থাকতে পারে। এরপরে দেখো আই ড্যাশ ইন 1971, অথবা এখানে থাকতে পারে যে বাংলাদেশ ড্যাশ ইন 1971, যে বাংলাদেশ কি করে জন্মগ্রহণ করে, অর্থাৎ 1971 স্বাধীন হয় ঠিকই কথা, বাট যদি আমি বলি জন্মগ্রহণ করে একই হবে। সো এখানে আমরা কি ব্যবহার করব, ওয়াজ বর্ন কে ব্যবহার করব, যে আই ওয়াজ বর্ন ইন 1971। দেখো তাহলে এখানে কি আমরা ডেট কে পেয়ে গেলাম, ডেট এবং টাইম একই জিনিস, যে এটাকে আমরা পেয়ে গেলাম। সো এখানে আমরা ডেট কে পেয়ে গেছি, ইয়ার কে পেয়ে গেছি, ডেট কে পাইনি এখনো, যে যখন ডেট থাকবে তখন তুমি ওয়াজ বর্ন কে ব্যবহার করতে পারো। এগুলো আমি একটু অন্য কালার করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। দেখো, ও এটা তো হবে না, জাস্ট এটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এখন লক্ষ্য করো যে মাই ফাদার ওয়াজ বর্ন ইন আর্জেন্টিনা, যে আমার বাবা আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে বা করেছিলেন। আই ওয়াজ বর্ন ইন 1971, আমি 1971 সালে জন্মগ্রহণ করেছিলাম। জাস্ট এখন লক্ষ্য করো, এখন যে আমি একটি টেস্ট তোমাদেরকে দেই, আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। সকলে কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে, যে বাংলাদেশ, বাংলাদেশ ড্যাশ, এরপরে হচ্ছে দিলাম ইন 1971, যে বাংলাদেশ জন্মগ্রহণ করে, এই অর্থটি আসবে। এখন তুমি এখানে কি বসাবা, আর এই গ্যাপে কিন্তু আর কিছু দেওয়া থাকবে না, এটা ছকে দেওয়া থাকবে। যখন কোশ্চেন সলভ করবে তখন তুমি দেখে বুঝতে পারবে। সো এখানে কি হবে, অবশ্যই ওয়াজ বনকে ব্যবহার করব, ওয়াজ বন, যে বাংলাদেশ জন্মগ্রহণ করে 1971 সালে। বাংলাদেশ জন্মগ্রহণ করে কত সালে, 1971 সালে। তো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, যে বাংলাদেশ, এখানে ওয়াজ বনকে আমরা ব্যবহার করতে পারি। যে স্বাধীন হয় সেটাও ব্যবহার করা যাবে, তবে ফিল ইন দ্য গ্যাপে ইন্ডিপেন্ডেন্স কথাটি থাকবে না। এরপরে দেখো 3 নম্বর যে এক্সাম্পলটি রয়েছে, 3 নম্বর যে এক্সাম্পলটি সেটা হচ্ছে আশিক ড্যাশ উইথ এ গোল্ডেন স্পুন ইন হিজ মাউথ, যে আশিক কি করে, তোমাদের এখানে আমরা ওয়াজ বন কাকে ব্যবহার করি, ওয়াজ বন। এরপরে দেখো যে আশিক জন্মগ্রহণ করেছিল কি নিয়ে, সোনার চামচ মুখে নিয়ে, অর্থাৎ সোনার চামচ মুখে নিয়ে আশিক জন্মগ্রহণ করেছে। এর জন্য একটু মিনিং জানতে হবে তোমাকে, অর্থাৎ ভোকাবুলারি জানতে হবে। যদি ভোকাবুলারি জানো তাহলে এগুলোর অ্যান্সার তুমি খুব সহজে করতে পারবে। যে দেখো, এই সেন্টেন্সটি তাছাড়া কিন্তু পারার কথা না, যে আশিক জন্মগ্রহণ করে উইথ এ গোল্ডেন স্পুন ইন হিজ মাউথ, যে আশিক সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করে, অর্থাৎ আশিকের ফ্যামিলি হতে পারে রিচ ফ্যামিলি। এই কারণেই এই কথাটি এসেছে, যে আশিক সোনার চামচ মুখে নিয়ে কি করে, জন্মগ্রহণ করে। সো এর জন্য একটু তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, ভোকাবুলারি জানতে হবে, আর ইনশাল্লাহ এগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। সেকেন্ড নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর রুলস, যে ইউজ অফ হ্যাড বেটার, যে হ্যাড বেটারের ব্যবহার। হ্যাড বেটার আমরা কোথায় ব্যবহার করব, এটা আমরা দেখি। যে কোন সেন্টেন্সে যদি অধিক ভালো বা উচিত কথাটি আসে, অধিক ভালো বা উচিত কথাটি আসলে আমরা তখন কি করব, হ্যাড বেটার কে ব্যবহার করব। যদিও উচিত এর কথাটি হচ্ছে কি, শুড, শুড কথাটি আনা যায়, এস এইচ ইউ এল ডি, শুড, যে শুড অর্থ কি উচিত, এই কাজটি করা উচিত, এটা আমরা আনতে পারি, বাট এটাকে আনা যাবে না। তুমি অ্যাডমিশনের ক্ষেত্রে দেখতে পারবে যে শুডের ব্যবহার রয়েছে, তোমাদের মডাল অক্সিলারি ভার্ব, মডাল ভার্বে কি রয়েছে, শুডের ব্যবহার রয়েছে। বাট আমরা যে এসএসসি তে পড়তেছি এটা ভুলে যাওয়া যাবে না।
আমরা জানতে পারি অনেক কিছু, বাট হ্যাড ব্যাটারি সম্পর্কে এখানে এখানে জানতে হবে যে হ্যাড ব্যাটারির পরে কি আমাদের অধিক ভালো বা উচিত অর্থে আমরা হ্যাড ব্যাটারিকে ব্যবহার করব। এখন লক্ষ্য করি যে শর্টকাট যেটি রয়েছে, এই শর্টকাটটি অবশ্যই কি করা যাবে, এটির মাধ্যমে এটির অ্যান্সার করা যাবে। যে হ্যাড ব্যাটার এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। জাস্ট ওয়েট, এইটুকু লক্ষ্য করলেই কিন্তু অ্যান্সার করা যাবে যে হ্যাড ব্যাটারের পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। জাস্ট এইটুকু লক্ষ্য করো, তাহলে অ্যান্সার করতে পারবে। এখন দেখো, হি এরপরে গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ, গো হোম। এখানে আমরা কি ব্যবহার করব, এখানেই আমরা হ্যাড বেটারকে ব্যবহার করব। হ্যাড বেটারকে কি করব, হ্যাড বেটারকে আমরা এখানেই ব্যবহার করব যে আহ, সে বা তার বাড়ি যায় ভালো ছিল। গো হোম কি ছিল, তার বা সে সে কথাটি আসবে যে তার বাড়ি যায় কি ছিল, ভালো ছিল বা অধিক ভালো বা উচিত কথাটি আসবে। সো এখানে আমরা লক্ষ্য করবো হ্যাড ব্যাটারকে তখনই বসাবো যখন এরপরে ভার্বের বেস ফর্ম দেখতে পারবো, সেই জায়গাটিতে আমরা হ্যাড ব্যাটারকে নিয়ে এসে বসাবো। ইনশাল্লাহ তাহলেই আনসার হয়ে যাবে। এরপর রয়েছে ইউ, এরপরে আনসার হচ্ছে হ্যাড ব্যাটার এখানে বসবে নট ফেল ইন দ্য এক্সামিনেশন, যে তার পরীক্ষায় ফেল না করাই ভালো বা ফেল না করাই উচিত। যে ইউ তোমার, নট ফেল ইন দ্য এক্সামিনেশন, এখানে আমরা এখানে বসাবো হ্যাডকে বসাবো যে তোমার পরীক্ষায় ফেল না করাই উচিত বা না করাই অধিক ভালো। এই ভালো কথাটিতে কি বসাবো, হ্যাড ব্যাটারকে বসাবো। আর এই একটি কথার জন্য বসাতে পারি বা একটি ওয়ার্ডের জন্য, সেটা হচ্ছে এই ফেল। কেননা হ্যাড ব্যাটার তখনই আমরা ব্যবহার করব যখন এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। কোথাও যে ভার্বের বেস ফর্ম না বসে, সেখানে আমরা কখনোই ভুল করেও আমরা হ্যাড ব্যাটারকে ব্যবহার করব না। সব সময় অলওয়েজ হ্যাড ব্যাটারের পর কি থাকবে, আমাদের ভার্বের বেস ফর্ম থাকবে। আর এই শর্টকাটটি দেখে অবশ্যই আমরা হ্যাড ব্যাটারের ব্যবহার করব। আর এগুলো তখনই তুমি এক্সপার্ট হয়ে উঠবে যখন বিগত বছরগুলোর কোশ্চেন অ্যানালাইসিস করবে। যদি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস না করো, সেক্ষেত্রে কিন্তু এগুলোর অ্যান্সার করতে একটু টাফ মনে হতে পারে। দু একটি রুলস বলা ভালো কথা, বাট প্র্যাকটিস যদি তুমি না করো, এগুলো মাথায় কখনোই থাকবে না। আর তখন দোষ হবে কোনো ভাইয়ার কাছে পড়েছিল তার দোষ হবে, অথবা কোনো টিচারের কাছে পড়েছিল তার দোষ হবে। বাট নিজের দোষটা তুমি কখনোই দাও না যে আমি পড়িনি, আমি প্র্যাকটিস করিনি। আমি মানি যে টিচারের কাছ তুমি পড়ো, যে ভাইয়া আপুর কাছে পড়ো, তারা অনেক ভালো পড়াতে পারে। হয়তোবা ব্যর্থতা তোমার রয়েছে যে তিনি আহ, যে নির্দেশ তোমাকে দিয়েছে, তোমার ভাইয়া তোমার টিচার, বা সে নির্দেশটি তুমি ফলো করনি, তুমি তোমার মতো করে চলেছো। আমি এগুলো পড়ালাম, ভালো কথা। এরপরে আমি কি বললাম যে প্র্যাকটিস করো বিগত বছরের। হ্যাঁ, আমি রুলস গুলো শেষে তোমাদেরকে প্র্যাকটিস করার কথা বলবো, এবং আমি কিন্তু প্র্যাকটিস করিয়ে দেব। কিন্তু তুমি যে বাসায় বসে শুধু আমার দেখানো 10-12টি প্র্যাকটিস দেখলেই হয়ে যাবে এমনটি ভাবা, মানে বোকা সরকার তোমার বাস করা। তোমাকে নিজে কমপক্ষে 30-40টি কোশ্চেন, এরকম কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, সলভ করতে হবে। তবেই তো তুমি এক্সপার্ট হয়ে উঠবে। আর তখনই কিন্তু ফুল মার্ক পেতে পারো, এছাড়া কিন্তু পসিবল না। এরপর আমরা লক্ষ্য করি আমাদের 3 নম্বর রুলসে চলে এসেছি। 3 নম্বর রুলস এখানে হচ্ছে লেট অ্যালোন এর ব্যবহার দেখব। এর প্রথমে দেখলাম হচ্ছে ওয়াজ বর্ন কোথায় ব্যবহার করব, হ্যাড বেটার এবং লেট অ্যালোন। আমি সবসময় বলবো যে শর্টকাট গুলো যদি জাস্ট ফলো করো, তাহলেই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। অবশ্যই লেট অ্যালোনের ব্যবহার জানতে হলেও তোমাকে এই শর্টকাটটি মাথায় রাখতে হবে। দেখো, লেট অ্যালোনের অর্থ হচ্ছে তো দূরের কথা বা চিন্তা করা যায় না এমন। তো দূরের কথা বা চিন্তা করা যায় না এমন লেট অ্যালোন এই ক্ষেত্রে ব্যবহার করব। শর্টকাটটি মাথায় রাখি, লেট অ্যালোনের পূর্ব হবে তুলনামূলক বড় বাক্য বা ছোট বিষয়বস্তু। তুলনামূলক বড় অথবা ছোট বিষয়বস্তুকে আমরা নেব যদি থাকে, এরপরে কি থাকবে, তুলনামূলক ছোট অথবা বড় বিষয়বস্তু থাকবে। অর্থাৎ এখানে কি হবে জানো,
কোথাও যদি বড় থাকে, প্রথমে যদি বড় থাকে পরে ছোট থাকবে, এবং প্রথম অংশে যদি ছোট বিষয়বস্তুকে বোঝায় পরে কি থাকবে, বড় বিষয়বস্তু থাকবে, যে একে অপরের বিপরীত অবস্থান থাকবে। যেমন হি ডাজ নট গেট বি ড্যাশ ড্যাশ এ প্লাস, সে কি হবে, সে বি প্লাস অর্জন করতে পারে না। তো এ প্লাস তো দূরের কথা, বা চিন্তাই করা যায় না এ প্লাস পাবে, এমন কথা আসবে। সো এখানে কি হবে, লেট অ্যালোন কে ব্যবহার করবে, লেট অ্যালোন। তো এখানে এলটা কি হবে, আমাদের স্মল লেটারের হবে, কেননা যখন কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্সের মাঝে বসে তখন কিন্তু স্মল লেটার দ্বারাই শুরু হয়, আর প্রথমে বসলে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হবে। আর এটাই তোমাদেরকে একটু বেসিক জানতে হবে। এখানে যে জাস্ট কি করো, ফিল ইন দ্য গ্যাপে যদি তুমি বড় হাতের দাও অক্ষর দ্বারা শুরু করো, তাহলে কিন্তু কখনোই তোমাকে টিচার নাম্বার দিবে বলে আমার মনে হয় না। যদি দেয় হয়তোবা তোমার উপর ভালোবাসার খাতিরে দিতে পারে, অথবা বোর্ডের ক্ষেত্রে কি করতে পারো, হয়তোবা তুমি ফেল করতে ধরেছো, যে ছেলেটা পাস করুক তখন দিবে, এছাড়া দিবে না। দেখো এখানে কি লেট অ্যালোন কে ব্যবহার করেছি কেন, সেটা হচ্ছে হি ডাজ নট গেট বি, যে সে বি পায় না, যে বি গ্রেডে পায় না। লেট অ্যালোন তো দূরের কথা এ প্লাস, যে বি প্লাসে বি প্লাস অর্থাৎ বি গ্রেডে পায় না, সে কিভাবে এ প্লাস পাবে, এটাই এখানে মূল বিষয়। এরপর সে ছোট বিষয় কি রয়েছে, এরপরে কি রয়েছে, বড় বিষয় রয়েছে। সো এই মাঝখানে আমরা লেটে অ্যালোনকে ব্যবহার করেছি। সো এরকম ক্ষেত্রে কি হবে, লেটে অ্যালোনের ব্যবহার হবে। এরপরে দেখো এক্সাম্পলটি, সেটা হচ্ছে শি ক্যান নট ওয়ার্ক এ কিলোমিটার, সে কি করতে পারে না, 1 কিলোমিটারে হাঁটতে পারে না। সো এরপরে ফিল ইন দ্য গ্যাপ থেকে এরপরে বড় রয়েছে যে 10 কিলোমিটার, এখানে কি বসাবো আমরা, এখানে বসাবো যে লেট অ্যালোন, তো দূরের কথা 10 কিলোমিটার হাঁটবে, সে কি করতে পারে না, সে 1 কিলোমিটারে দৌড়াতে পারে না বা হাঁটতে পারে না। লেট অ্যালোন তো দূরের কথা 10 কিলোমিটার হাঁটবে। সো এরকম মিনিং এর ক্ষেত্রে লেট অ্যালোনকে আমরা ব্যবহার করব। জাস্ট 3টি দেখালাম, এই 3টি থেকে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় অবশ্যই 3টি কোশ্চেন আসবে এবং তুমি অ্যান্সার করতে পারবে। এটুকু আত্মবিশ্বাস তোমার মধ্যে যদি জন্মে থাকে, অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে দেখো অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহারকে দেখাবো আমি, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহারকে দেখাবো। আর আলোচনা হচ্ছে তোমাদের উইনার বই থেকে। কোথা থেকে, উইনার বই থেকে এই বিস্তারিত আলোচনাগুলো আমি করছি। সো দেখো অ্যাজ ইফ অ্যাজ দোর অর্থ হচ্ছে যেন, যেন কথাটি যেখানে অর্থ দিবে সেই অর্থ অনুযায়ী অ্যাজ ইফ অ্যাজ দোকে ব্যবহার করব। তবে ভয়ের কোনো কারণ নেই, এখানে আমরা দেখব যে জাস্ট এই দুটি রুলস ফলো করবা, এই দুটি রুলস ফলো করলে অ্যান্সার করতে পারবে। যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরে কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা পূর্বে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এরপরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ তুমি যে মাঝখানে একটি গ্যাপ পাইলা, যে এই গ্যাপ একটি পাইলা, এর পরের অংশ কি হবে এবং পূর্বের অংশ কি হবে, এই দুটি লক্ষণ দেখে তুমি অ্যাজ ইফ এবং অ্যাজ দো কে ব্যবহার করতে পারবে। যদি এই পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট আইএনটি দ্বারা বোঝাতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ ভার্বের ভি টু থাকবে, ভার্বের কি থাকবে, ভি টু থাকবে, এবং পূর্বের অংশে ভার্বের বেস ফর্ম ভি ওয়ান। জাস্ট লক্ষ্য করো যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম অংশ হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আর এরকম যখন সেন্টেন্সের গঠন দেখবা, তখনই মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্য ব্যবহার করবে। এরপরে আরো একটু দেখি আমরা, সেটা হচ্ছে প্রথমে যদি আমাদের কি থাকে, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এরপর কি হবে, এরপরে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কি হবে, পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি টু, এবং এরপর কি হবে, এ পাস্ট পারফেক্ট চিনবে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি দ্বারা, হ্যাড প্লাস ভি থ্রি দ্বারা তুমি পাস্ট পারফেক্ট টেন্সকে চিনতে পারবা।
জাস্ট এই দুটি রুলস অবশ্যই অবশ্যই মাথায় রাখো এবং মুখস্থ করে রাখবা। এক্সাম্পল হিসেবে দেখি যে হি স্পিক ড্যাশ, হি নো এভরিথিং, হি নো এভরিথিং। যে এখানে আমরা কি ব্যবহার করব, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কে ব্যবহার করব। কেন ব্যবহার করব, দেখো হি স্পিক, এখানে কিন্তু একটি সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার কথা, যে এখানে তো হি স্পিক। এখন দেখো এটা কি, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। স্পিক এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা ভার্বের ভি1। এরপরে দেখো স্পিক এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। হি নো এভরিথিং এটা কি, এটা হচ্ছে ভার্বের ভি2। সো এটা রয়েছে পাস্ট টেন্সে যে ভার্বের ভি2 রয়েছে, এখানে দিচ্ছি যে ভার্বের ভি2। জাস্ট লক্ষ্য করো এটা কি, এটা হচ্ছে আমাদের ভার্বের ভি2। এটা হচ্ছে নো হচ্ছে আমাদের, আন্তরিকভাবে দুঃখিত যে আমার বেশ কিছুদিন ধরে গলার প্রবলেম দেখা যাচ্ছে। কেননা যখন আমরা মাইক্রোফোনে কথা বলি তখন এই ভয়েসটা মাইক্রোফোন টেনে নেয়, এর জন্য এই গলার সমস্যা ইদানিং দেখা যাচ্ছে। আমি ডক্টরের কথা মতো চলতেছি, তবুও একটু সমস্যা হচ্ছে, কেননা তোমাদের ক্লাস নিতে হয় আমার বাধ্যতামূলক। সেই ক্লাসে তুমি যদি রেসপন্স না করো, গুরুত্ব না দাও, যদি শেয়ার না করে বন্ধুদেরকে জানাও, একটু আমিও মনে আঘাত পাই যে তোমাদের জন্য এত কষ্ট করে আমি এই ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের জন্য বই রেডি করতেছি আমি, এগুলোর ফলা ফল যদি আমি না পাই, অর্থাৎ কষ্টের ফল যদি আমি না পাই, তাহলে এই কষ্টটি আমি কেন করব, কাদের জন্যই বা করব। এর জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই করবে তোমরা। তো কি রয়েছে, এই অপর পাশে ভার্বের ভিট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট রয়েছে, এই কারণে অ্যাজ ইফ এবং অ্যাজ দো কে ব্যবহার করব। অথবা সেন্টেন্সের মিনিং এর উপরে ব্যবহার করতে পারি, যে কি সে স্পিক অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নো এভরিথিং। সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে। সে কি করছে, কথা বলছে যেন হি নো এভরিথিং, যে সে সব জানে। অর্থাৎ সে এমন ভাবে কথা বলছে যেন সে সব জানে, এই অর্থটি আসবে। এরপরের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি টক, এটা হচ্ছে ভার্বের ভি2 রয়েছে, ভার্বের ভি2 রয়েছে। আর ভার্বের বেস ফর্ম কোনটি, পাস্ট ফর্ম কোনটি, পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি, এটা আশা করি তুমি জেনে এসেছো এত যাবত। এরপরে দেখো এটা কি রয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। কেন আমরা কি দেখেছিলাম, হ্যাড প্লাস ভার্বের ভি3 হলে, হ্যাড প্লাস ভার্বের ভি3 হলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। সেটা কি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। সো এই এরকম গঠন যেখানে তুমি পাবা, সেখানে অবশ্যই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কে ব্যবহার করবা। এতে অবশ্যই অবশ্যই তুমি করবা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কে ব্যবহার করবা। এরপর লক্ষ্য করো, হোয়াট ডাজ লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট কি লুক লাইক, এই দুটোর ব্যবহার খুবই ইজি। জাস্ট আমি কি করব, এখানে তোমাকে শর্টকাটটি বোঝালেই তুমি অ্যান্সার করতে পারবে, যে বাক্যের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। প্রথমে এটি লক্ষ্য করো যে বাক্যের শেষে কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। যে বাক্যের শেষে কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ প্রশ্ন চিহ্ন থাকবে এবং দুটি শূন্য স্থান থাকবে। কি থাকবে, দুটি শূন্য স্থান থাকবে। এটুকু লক্ষ্য করো, এসএসসি স্টুডেন্টরা এটা কখনোই ভুল করে না। এবং আমি বলছি এখান থেকে তুমি কিন্তু তোমার পূর্ণ মার্কটা তুমি নিতে পারো, 10টি গ্যাপ তুমি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো যে দুটি গ্যাপ থাকলেই তুমি কি করবা, হোয়াট হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবা বা হোয়াট লাইক ব্যবহার করবা। এখানে কি, এখানে দেখো এই গ্যাপে যে এ গোস্ট, এখানে দুই পাশে দুটি গ্যাপ রয়েছে, সো আমরা এটি কি ব্যবহার করবো, লুক লাইক। লুক লাইক, লক্ষ্য করো এখানে যেখানে তুমি দুটি গ্যাপ, ফিল ইন দা গ্যাপ দেখতে পারবে, সেখানে এই রুলসটা ফলো করবা বা এটা বসিয়ে দেবা, ইনশাআল্লাহ 100% অ্যান্সার রাইট হয়ে যাবে। কেননা হ্যাঁ, এটা খুবই ইজি, প্র্যাকটিসের সময় তুমি ইনশাআল্লাহ বুঝতে পারবে। দেখো যে হোয়াট ডাজ এ ঘোস্ট লুক লাইক, যে ভূত দেখতে কেমন, ভূত দেখতে কেমন, যে এটা অনুভূতি প্রকাশ করা হয়েছে বা কাল্পনিক কোনো কিছুর কথা বলা হয়েছে, যে ভূত দেখতে কেমন। এরপর হচ্ছে হোয়াট ডাজ, আর এটি এসেছিল তোমার একটি বোর্ডে কিন্তু আসে কোশ্চেন এগুলো, যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, যে স্যাটেলাইট দেখতে কেমন, স্যাটেলাইট দেখতে কেমন।
দুই পাশে দুটি গ্যাপ রয়েছে, সো আমরা এটিকে রাইট অ্যান্সার হিসেবে ধরে নেব বা এটি রাইট অ্যান্সার হিসেবে আমরা বসিয়ে দেব। এরপর রয়েছে হোয়াট ইফ এর ব্যবহার দেখব। কি হোয়াট ইফ এর ব্যবহার দেখব, কেননা হোয়াট ইফ এর ব্যবহার খুবই কমন, এটা আসতে পারে। কেননা 16টি পড়াবো, এখান থেকে 10টি তুমি অবশ্যই কমন পেয়ে যাবে, এইটুকু টেনশন নিও না। জাস্ট ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আর আমি এত বেশিও ক্লাস নেই না বা খুব বেশিও তোমাদেরকে ক্লাসে আটকে রাখি না, 2 ঘন্টা 4 ঘন্টার আমি ওরকম ক্লাস নিতে পারি না বা নেই না আমি। দেখো হোয়াট ইফ এর অর্থ কি জানো? এর সাধারণত হচ্ছে যদি তাই হয় বা যদি এমন হয় তাহলে কি হবে। জাস্ট এখানে লক্ষ্য করো যে হোয়াট ইফ এর ব্যবহার হবে যদি তাই হয় অথবা তাহলে কি হবে বা যদি এমন হয় তাহলে কি হবে, এই অর্থটি প্রকাশ পায়। এখান বেশিরভাগ ক্ষেত্রে এটির দ্বারা কি হয়, ভয় ভীতিকে বেশি প্রকাশ পায়। আমরা শর্টকাটটি দেখি, আর আমি সবসময় বলছি যে শর্টকাটটি লক্ষ্য করো। শর্টকাট কয়টি তুমি কি করো, খাতায় নোট করে রাখো, ইনশাল্লাহ এটার মাধ্যমে অ্যান্সার করতে পারবে। দেখো তোমাদের হোয়াট ইফ তখনই ব্যবহার করবে যখন এরপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন বা অবজেক্ট থাকবে। এই তিনটি থাকার পরে অবশ্যই হোয়াট ইফ কে তুমি ব্যবহার করবে। যদি হোয়াট ইফ এর পরে সাবজেক্ট না থাকে, ভার্ব না বসে, এক্সটেনশন না থাকে বা অবজেক্ট না থাকে, তাহলে কখনোই হোয়াট ইফ এর ব্যবহার তুমি করবে না। এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। এক্সাম্পল গুলো আমরা দেখি যে ড্যাশ দ্য মেসেজ ইজ ট্রু। তার আগে আমরা দেখি যে মেসেজ হয় সত্য বা সত্য মেসেজ হয়। সো এখানে কি রয়েছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এই অংশটি সাবজেক্ট, ইজ ভার্ব, ট্রু হচ্ছে আমাদের অবজেক্ট। সো কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে, এরপরে ভার্ব রয়েছে, এরপরে অবজেক্ট রয়েছে। তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা হোয়াট ইফ এর ব্যবহার করব। লক্ষ্য করো যে কি করব, হোয়াট ইফ এর ব্যবহার করব। এখন এই সেন্টেন্সের মিনিংটি এমন হবে, যদি মেসেজটি সত্য হয় তাহলে কি হবে। আশা করি বুঝতে পেরেছি যে যদি মেসেজটি সত্য হয় তাহলে কি হবে। যদি মেসেজটি সত্য হয় তাহলে কি হবে, অর্থাৎ একটি ভয় ভীতি কাজ করতেছে মনের ভেতর। যদি তোমার কি হয়, মেসেজটি সত্য হয় তাহলে কি হবে, এরকম এক্সপ্রেশন আসতেছে। আর আমরা শর্টকাট দেখি, এটি বসিয়েছি যে হোয়াট ইফ বসবে যদি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। এরপরে দেখি সেকেন্ড যে আমাদের এক্সাম্পলটা রয়েছে, আই ডোন্ট ওয়েস্ট টাইম, যে আমি সময় নষ্ট করি না। আমি সময় নষ্ট করি না, হোয়াট ইফ যাতে বা যেন, যদি আই ফেল ইন দ্য এক্সামিনেশন, যদি আমি পরীক্ষায় ফেল করি, এই ভয় কি করি না, আমি সময়কে নষ্ট করি না। আই ডোন্ট ওয়েস্ট টাইম হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সাম বা এক্সামিনেশন। এখানে কি হোয়াট ইফ এর ব্যবহার করলাম এবং শর্টকাটটি হচ্ছে কি আমাদের, এবং শর্টকাটটি হচ্ছে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে ফেল হচ্ছে আমাদের ভার্ব এবং ইন দ্য এক্সামিনেশন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ইন দ্য এক্সামিনেশন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই কারণেই কিন্তু আমরা হোয়াট ইফ এর ব্যবহার করলাম। সো এই শর্টকাট গুলো অবশ্যই মাথায় রাখবে। এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে তোমাদের 7 নম্বর কোশ্চেনে, যে হোয়াট ইজ ইট লাইক, হাজ ইট ইট লাইক বা হোয়াটস ইট লাইক। এখন দেখো এটি কখন ব্যবহার করবে, যে কেমন হয় অর্থ যখন আসবে তখন কি আমরা হোয়াটস ইট লাইক কে আমরা ব্যবহার করব। যে সাধারণত কি হবে, যে কেমন হয়, যেমন নদীতে গোসল করলে কেমন হয়, যে আকাশে উড়াল দিলে কেমন হয়, এরকম কথা যখন আসবে তখন আমরা এটিকে ব্যবহার করব। এখানে মূল বিষয় বা লক্ষ্য করতে তুমি পারো যে এখানে দেখো এরপরে হর্স ইট লাইক বা হর্স ইট লাইক, এরপরে কি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এরপর কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যেখানে তুমি এরকম দেখতে পারবে যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, সেই ক্ষেত্রে তুমি হর্স ইট লাইক বা হজ ইট ইট লাইক কে ব্যবহার করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখানে দেখো আমি এক্সাম্পলটি বলি যে সুইমিং ইন দ্য রিভার, যে
এখানে কি হবে, হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক আমরা এখানে ব্যবহার করতে পারি। জাস্ট যে হোয়াটস ইট লাইক, এখানে কি হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, যে নদীতে গোসল করলে কেমন হয়, যে এরকম অর্থ আসবে যে নদীতে গোসল করলে কেমন হয়। আশা করি বুঝাতে পারছি। যে এরপর কি থাকবে, এই অংশটিকে পরে অর্থাৎ আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। সো এটা অবশ্যই হবে। এরপরে দেখো এখানেও রয়েছে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা রয়েছে। এখানে কি বুঝবো তুমি আনসার করবে এবং কমেন্টে জানাবে। আজকে আমাদের পড়ানো সর্বশেষ রুলস হচ্ছে, এখানে এটা দিলাম। এরপর হচ্ছে সর্বশেষ রুল হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডের পরেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। উড ইউ মাইন্ডের পরে কি থাকবে, ভার্বের সঙ্গে যুক্ত থাকবে এবং সবার শেষে কোশ্চেন মার্ক থাকবে। কি থাকবে, কোশ্চেন মার্ক থাকবে। এর আগে আমরা দেখলাম যে কি থাকবে, এটাও সেম, যে হোয়াট ইজ ইট লাইক, যে কেমন হয় অর্থ প্রকাশ করবে। এরপর কি রয়েছে, এরপরও এটার উড ইউ মাইন্ড বা দয়া করে, উড ইউ মাইন্ড, যে উড ইউ মাইন্ড ড্যাশ ওপেনিং দ্য ডোর, দয়া করে দরজাটি খুলবে বা খোলা যাবে, এরকম অর্থ আসবে। উড ইউ মাইন্ড এরপরও ভার্বের সঙ্গে আইএনজি হবে এবং এরপরে কি আমাদের হচ্ছে হোয়াট ইজ ইট লাইক এর পরও ভার্বের সঙ্গে আইএনজি হবে। দুটো একটু প্র্যাকটিসের সময় আমরা দেখে নেব এই দুটোর ব্যবহারটা বিস্তারিত ভাবে। এখন উভয় বোঝানো যাবে না এবং প্র্যাকটিসের সময় কি হবে জানো, হয় এইটি থাকবে না হয় এটি থাকবে, দুটোর একটি থাকতে পারে, দুটোই সাধারণত একসঙ্গে খুব কম আসে। সো এটা ইনশাল্লাহ এখান থেকে অ্যান্সার করতে পারবে। এখন দেখো আমি তোমাদেরকে যে ৮টি রুলস পড়ালাম, এই ৮টি রুলস বা শর্টকাট আমি নোট করে নিচ্ছি। নোট করে নেওয়ার পরে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এগুলোর মাধ্যমে কিন্তু তুমি খুব ইজিলি এগুলো জানতে পারবে। অর্থাৎ শর্টকাট এই ৮টি ফলো করলে তুমি এই ৮টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। জাস্ট আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে শেষে বসিয়ে দিচ্ছি। জাস্ট লক্ষ্য করো বা ওয়েট করো, দিলাম এটাকে, এখানে দিচ্ছি যে কি রয়েছে, এখানে ৮টি আমাদের রয়েছে। জাস্ট এখানে ৮টি শর্টকাট রয়েছে। ওয়েট, ৮টি শর্টকাট রয়েছে। জাস্ট ওয়েট করো আরেকটু। জাস্ট ওয়েট, হ্যাঁ। দেখো এখানে কয়টি রয়েছে, এখানে কিন্তু ৮টি রয়েছে। এই ৮টি শর্টকাট অবশ্যই তুমি এখন কি করতে পারো, একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এটা হচ্ছে বি বর্ণ হচ্ছে এখানে ১ নাম্বার থেকে শুরু, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার। এখানে ৯টি হওয়ার কারণ হচ্ছে অ্যাজ এবং অ্যাজ দ্বারা ব্যবহার ২টি শর্টকাট আমরা নিয়েছিলাম। এই কারণে ৯টি হয়েছে। জাস্ট এখন তোমার কাজ হচ্ছে আমি যে কাজটি দিচ্ছি তোমাকে, জাস্ট এই ৯টি রুলস তোমার মুখস্থ করা। এই শর্টকাট কয়েকটি ৯টি মুখস্থ করা। যদি এই ৯টি শর্টকাট তুমি মুখস্থ করতে পারো, ইনশাআল্লাহ তোমার জন্য পরবর্তী ক্লাসটা আরো ইজি হয়ে যাবে। এটুকু হোমওয়ার্ক থাকলো এবং এর আলোকে যতটুকু পারো তুমি কি করবা, তুমি বোর্ড কোশ্চেন সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা আমাকে মেসেঞ্জারে তুমি দিয়ে দিও যে ভাইয়া আমি এই বোর্ডের এই কয়েকটি সলভ করার চেষ্টা করেছি আপনার পড়ানো ওই ৮টি রুলস অনুসারে। দেখো তুমি কয়টি সমাধান করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল লোডের সাথেই থাকো। ভালো থাকো, যে ভালো শেষ নেই, সুখে থাকো, যে সুখের সীমা নেই।